বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য ইকোনমিক্সের 2 মার্ক কোশ্চেন। তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন 10টা লিখতে হয়, অর্থাৎ মোট 20 মার্ক কিন্তু এখানে আছে। এর আগের আলোচনাতে আমরা 5 মার্কের প্রশ্নগুলো দিয়েছি, যে 5 মার্কের প্রশ্নগুলো একদম দাগ নম্বর অনুযায়ী, অর্থাৎ কোন দাগে কোন প্রশ্ন পড়লে সেই প্রশ্ন তুমি কমন পাবে। আজকের আলোচনাও ঠিক একই রকম, অর্থাৎ 2 মার্কে যে 10টা প্রশ্ন আসবে, অর্থাৎ তোমাদের একদম পরিষ্কার করে বলি, এ দাগে কি কি প্রশ্ন আসতে পারে, 3-4টে প্রশ্ন, তার ভেতর থেকে একটা আসবে। বি দাগেও ঠিক তাই, 3-4টে প্রশ্ন, তার ভেতর থেকে একটা প্রশ্ন। সি দাগেও তাই, 3-4টে প্রশ্ন, তার ভেতর থেকে একটা প্রশ্ন, অর্থাৎ একদম দাগে দাগে প্রশ্ন। এ দাগে কি প্রশ্ন আসতে পারে, বি দাগে কি প্রশ্ন আসতে পারে, সি দাগে কি প্রশ্ন আসতে পারে, এইভাবে আজকে তোমাদের সাজেশন শেয়ার করছি। এর আগে যে 5 মার্কের প্রশ্নটা দিয়েছি, সেই 5 মার্কের প্রশ্নগুলো এবং আজকের যে 2 মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, এই 2 মার্কের প্রশ্নগুলো যদি তুমি কমপ্লিট করে যেতে পারো পরীক্ষার হলে, এটা নিশ্চিত থাকতে পারো যে ইকোনমিক্সের 5 মার্কের যে 8টা প্রশ্ন তোমাদের করতে হয়, সে 8টা প্রশ্নে তুমি 40-এ 40 পাবে। এবং আজকের যে 2 মার্কের প্রশ্ন 10টা, অর্থাৎ 20 মার্ক, এই 20তে তুমি গ্যারান্টি দিয়ে 20তে 20 পাবে। অর্থাৎ ওই 40 এবং এই 20, এই 60 মার্ক কিন্তু তোমার একদম হাতের মুঠোর মধ্যে থাকবে, এটা নিশ্চিত তুমি জেনে রাখতে পারো। আর শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই কিছু কিছু গুরুত্বপূর্ণ শর্ট রয়েছে, সেই শর্টগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে একটু টেস্ট পেপার সলভ করবে, অনেক অনেক কাজ দেবে। বা তোমরা যে পাঠ্য বইগুলো পড়ো সেই বিষয়গুলোর একটু নজর দেবে, অবশ্যই ভালো পারবে। আর আমিও তোমাদের জন্য কথা দিয়ে যাচ্ছি, বেস্ট 100 শর্ট কোশ্চেনের একটা সেট তোমাদের জন্য বের করব। যে 100 কোশ্চেন তুমি যদি ভালো করে রেডি করতে পারো, আশা রাখছি ওর ভেতর থেকেই একাধিক প্রশ্ন তোমরা এমসিকিউ বা এসএকিউ বা শূন্যস্থান বা যেভাবেই আসুক না কেন, তোমরা ওখান থেকে পরীক্ষাতে কমন পাবে। তো চলো এবার আমরা আজকের আলোচনার যে মূল 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ কোন দাগে কোন প্রশ্ন আসতে চলেছে, সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলো শুধু দেখে নিলে হবে না, নোটস করে একদম ফাইনালের জন্য রেডি করতে হবে, কারণ পরীক্ষার দিনে খেলা হবে। বোঝা গেল কি বললাম? আজ আমি যে প্রশ্ন দিলাম, এই প্রশ্নের প্রমাণ আজকে তুমি পাবে না, পরীক্ষার দিনের প্রমাণ, পরীক্ষার দিনে এই প্রমাণটা পাবে, আজকের দিনে নয়। বলে রাখলাম শুধু এই কথাটা। অর্থাৎ যে প্রশ্ন কটা দিচ্ছি তোমার ভালোর জন্য দিচ্ছি, তোমার মঙ্গলের জন্য দিচ্ছি, তুমি যাতে ভালো মার্কস পাও তার জন্য দিচ্ছি, জাস্ট এটুকুই। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। বন্ধুরা, তাহলে আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই। আমাদের একদম এ দাগে যে প্রশ্নটা এবছর আসতে চলেছে সেটা হচ্ছে, চাহিদার নিয়মটি লেখো, অথবা গিফেন দ্রব্য কাকে বলে, অথবা ভোগবৃত্তি বলতে কি বোঝো, অথবা চাহিদা আপেক্ষক কাকে বলে, অথবা স্বাভাবিক দ্রব্য ও নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব যথাক্রমে কেমন হবে উল্লেখ করো, অথবা পরিপূরক দ্রব্য বলতে কি বোঝো, অথবা চাহিদার পরিবর্তন বলতে কি বোঝো। সব মিলে 7টা প্রশ্ন আছে এবং তোমরা নিশ্চিত থাকতে পারো এই 7টা প্রশ্নের ভেতরে 2টোই প্রশ্ন তোমরা কমন পাবে, একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। অর্থাৎ ঠিক এ দাগে এই 7টা প্রশ্নের ভেতরে তোমার প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসছেই, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। বোঝা গেল? তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে কত প্রশ্ন রয়েছে, তার ভেতর থেকে ঠিক কটা প্রশ্ন বেছে দিলাম এবং বললাম যে এই প্রশ্নের মধ্যেই তুমি পরীক্ষায় কমন পাবে। এবার আসবো বি দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, চাহিদার স্থিতিস্থাপকতার 2টি নির্ধারক উল্লেখ করো, অথবা চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও, অথবা নিকৃষ্ট দ্রব্যের আয় কত স্থিতিস্থাপকতা কিরূপ হয়। আয়গত স্থিতিস্থাপকতা কিরূপ হয়, নিকৃষ্ট দ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতা কিরূপ হয়, একক স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হবে। এখানেও ঠিক 4-5টা প্রশ্ন রয়েছে। আবারও বলছি, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন বললাম, চাহিদার স্থিতিস্থাপকতার 2টি নির্ধারক কি, চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি, নিকৃষ্ট দ্রব্যের আয়গত স্থিতিস্থাপকতা কিরূপ হয়, একক স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হবে। এই যে কটা প্রশ্ন বললাম, এই কটা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা একটা 2 মার্কের প্রশ্ন নিশ্চিত পাচ্ছ। এমনকি 2টো প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ এই প্রশ্ন কটা কিন্তু তোমাকে পড়তেই হবে। এবার আসবো সি দাগের প্রশ্ন। সি দাগের প্রশ্নগুলো কি কি রয়েছে, ফার্মের পরিবর্তনশীল ব্যয় কাকে বলে উদাহরণ দাও, অথবা সুযোগ ব্যয় কাকে বলে, অথবা ফার্মের মুখ্য ব্যয় বলতে কি বোঝো উদাহরণ দাও, অথবা দেখাও যে ফার্মের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় কেবল পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তনের উপর নির্ভরশীল। এই যে 4-5টা প্রশ্ন বললাম, এর ভেতর দিয়ে কিন্তু একটা প্রশ্ন কমন পাবে। নেক্সট চলে আসবো আমরা ডি দাগের প্রশ্নে। গড় রেভিনিউ অর্থাৎ এআর, প্রান্তিক রেভিনিউ অর্থাৎ এমআর ও চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান এর সম্পর্কটি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট, অথবাতে যদি ফার্ম স্থির দামে দ্রব্য বিক্রি করে তবে ফার্মের টিআর, এআর এবং এমআর রেখার আকৃতি কেমন হবে রেখাচিত্রে দেখাও। এই 2টো প্রশ্ন কেন দিয়েছি, কারণ এই 2টোর মধ্যে একটা আসবেই। বোঝা গেল কি বললাম? ডি দাগে। এবার আসবো ই দাগের প্রশ্ন। প্রসারমূলক
রাজকোষ নীতি কাকে বলে, অথবা ঘাটতি ব্যয় পূরণের দুটি উপায় উল্লেখ করো, অথবা ভারসাম্য বাজেট গুণক বলতে কি বোঝো, অথবা বাণিজ্য চক্রের কয়েকটি পর্যায়ে কি কি রাজস্ব নীতির দুটি উদ্দেশ্য লেখো। ই দাগের এই কয়েকটি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ো, কারণ এর কটার মধ্যেই কিন্তু ই দাগের প্রশ্ন আসবে। এফ দাগে যেটা তোমাদের বলবো, এর আগে পরে আমি পড়ানোর সময় ক্লাসেও বলেছি যে লোরেন্স লেখা সংজ্ঞা, বিস্তৃতির সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্মুখ পার্থক্যের অঙ্ক। এই শর্ট টাইপের অঙ্কগুলো আমাদের 2 মার্কের অঙ্ক হিসেবে, এবং ব্রড টাইপের যে অঙ্ক রয়েছে সেটা কিন্তু 5 মার্কের অঙ্ক হিসেবে আসবে। অর্থাৎ সম্মুখ পার্থক্যের অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাকে। তো এই এফ দাগে একটা যেমন অঙ্ক থাকে, ঠিক অর বা অথবাতে আর একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা লোরেন্স রেখা বা বিস্তৃতি কাকে বলে, এই দুটো সংজ্ঞার মধ্যে আশা রাখছি আসবে। আর সম্মুখ পার্থক্যের অঙ্কটা কিন্তু শিখে রাখবে। এবার আসবো জি দাগে। জি দাগে যেটা রয়েছে, ছদ্ম বেকারত্বের সংজ্ঞা দাও, অথবা ভারতের দারিদ্র্য টিকে থাকার দুটি কারণ লেখো, অথবা দারিদ্র্য রেখার সংজ্ঞা দাও। এই কটা প্রশ্ন পড়লেই জি দাগে এখান থেকেই পাচ্ছ। এইচ দাগের প্রশ্ন, সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন, অথবা ভারতের আর্থিক ক্ষেত্রে সংস্কার কর্মসূচির পক্ষে দুটি যুক্তি দাও। নেক্সট আই দাগের প্রশ্ন, নরসিংহম কমিটির সুপারিশে গৃহীত দুটি ব্যবস্থা উল্লেখ করো, অথবা জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য কি আলোচনা করো। এবং লাস্ট 10 দাগে যে প্রশ্নটা, আইআরডিএ এর দুটি কাজ উল্লেখ করো, বা ডব্লিউটিও ও জিএটিটি এর মধ্যে পার্থক্য। একইভাবে ডব্লিউটিও এবং জিএটিটি এর কাজ অথবা বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কি বোঝো। এই যে প্রশ্ন কটা দিলাম, এবং তোমরা দেখলে প্রত্যেকটা প্রশ্ন দাগে দাগে দিয়েছি, অর্থাৎ এ থেকে একদম পুরো যে পর্যন্ত 10টা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। কোন কোন দাগে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক এর থেকে বেটার সাজেশন আর দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, এবং আশা রাখছি এর মধ্যেই হুবহু কমন পাবে তোমরা। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। এর আগে যে 5 মার্কের প্রশ্নগুলো দিয়েছি সেগুলোও ভালো করে প্র্যাকটিস করো, আর এগুলো তো অবশ্যই করবে। সব মিলে দেখবে 2 মার্কের এবং 5 মার্কের প্রশ্নগুলো নিয়ে আর কোনো টেনশন নেই। শর্টের জন্য একটু বই খুঁটিয়ে পড়ো, আর আমি যে সেটটা দেবো সেটাও একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবে ইকোনমিক্স নিয়ে আশা রাখছি আর কারো কোনো সমস্যা থাকবে না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।